নমস্কার। চতুর্বর্ণ থেকে বলছি। আমি সত্যজিৎ। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সঘুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কবিগুরু তার ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষকে তিনি তীর্থক্ষেত্র এবং মহাসাগরের সঙ্গে তুলনা করেছেন। হাজার হাজার বছর ধরে দেশের বহু মানুষের আসা যাওয়া এবং ভারতবর্ষে মিশে যাওয়া ভারতের বৈচিত্র্যকে অনেকাংশে বাড়িয়ে তুলেছে। আজ তেমনই কিছু বৈচিত্র্যময় বিষয় নিয়ে নতুন এমন কিছু কথা বলবো যা আগে কখনো কোথাও বলা হয়নি বা কোথাও লেখাও হয়নি। চতুর্বর্ণ বলতে আর্য সমাজে সেই বিখ্যাত শ্রেণী বিভাজনের কথা এসে যায়। সেই সময়কার পরিস্থিতিতে হয়তো এর যৌক্তিকতা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজ এত হাজার বছর পেরিয়ে আসার পরেও সেদিনের সেই ঘোষিত শ্রেণী বিভাজন আজও কিন্তু ভারতীয় সমাজে রয়ে গেছে। অর্থাৎ চতুর্বর্ণ যেন ভারতীয় সমাজের এক অনন্ত প্রবাহিত জীবনধারা। আর্যরা কিন্তু কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষ ছিল না। তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে মিলিত হওয়া একটা মিশ্র জনজাতি গোষ্ঠীর মানুষ ছিল। পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ানো এবং সেখানকার মানুষের জীবনযাত্রা, ধর্ম, শিক্ষা, সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়াই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য নিয়েই তারা এক সময় ভারতে ঢুকে পড়েছিল। প্রাচীনকালে একটা সময় ছিল যখন ভারতে প্রায় 400টার মতো ভাষা প্রচলিত ছিল। সেই রকমই কোনো একটা ভাষায় বহিরাগত অর্থাৎ ভারতের বাইরে থেকে আসা মানুষদের আরিয়া বলা হতো। আর এই আরিয়া শব্দ থেকেই আর্য শব্দটির উৎপত্তি। অর্থাৎ আর্য নামের নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী কিন্তু ছিল না, বা আর্য নামের কোনো নির্দিষ্ট জাতিও ছিল না। ভারতীয় শব্দের দ্বারাই তারা আর্য নামে পরিচিত হয়েছিল। মহাভারতে দ্রৌপদী পাণ্ডবদের মাঝে মধ্যেই আরিয়াপুত্র বলে সম্বোধন করতেন। তার কারণ এটাই যে দ্রৌপদী আর্য ছিলেন না, তিনি খাঁটি ভারতীয় ছিলেন। এবং কুরু পাণ্ডবরা আর্য জাতিগোষ্ঠীর মানুষ ছিল। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের অংশ না নেওয়ার পেছনে যেটা অন্যতম একটা কারণ ছিল, শ্রীকৃষ্ণ প্রথম থেকে ঠিক করে নিয়েছিলেন যে বিদেশি জাতিগোষ্ঠীর মধ্যে লড়াইয়ে অংশ নেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি শুধুমাত্র পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন তাদের ন্যায়পরায়ণতার কারণে। তিনি সরাসরি যুদ্ধে অংশ নেননি। কিন্তু এখন প্রশ্ন হলো, ঠিক কোন সময় আর্যরা ভারতে প্রবেশ করেছিল? অনুমান করা যেতে পারে যে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের সময়ের ঠিক পরে পরেই আর্যরা ভারতে প্রবেশ করতে শুরু করেছিল। তার মানে আজ থেকে প্রায় 6000 বছর আগে। আর তারা যে একসঙ্গে 20-50 হাজার মিলে ঢুকে পড়েছিল ভারতবর্ষে তা কিন্তু নয়। তারা বিভিন্ন সময়ে ছোট ছোট দলে ভারতে প্রবেশ করেছিল। আবার তারা যে ভারতে ঢুকেই
প্রবল পরাক্রমে যুদ্ধ লুটতরা শুরু করে দিয়ে একের পর এক অঞ্চল দখল করতে করতে দিল্লির সিংহাসনে বসে পড়েছিল, সেটাও কিন্তু নয়। মুঘল কিংবা পাঠানদের ক্ষেত্রে যেমনটা ঘটেছিল তেমনটা কিন্তু আর্যদের ক্ষেত্রে ঘটেনি। সামগ্রিকভাবে আর্যরা যথেষ্ট সহিষ্ণু, বুদ্ধিসম্পন্ন এবং শিক্ষা সংস্কৃতি মনস্ক জাতি ছিল বলেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু আর্যরা যেহেতু মিশ্র জনজাতি গোষ্ঠীর মানুষ ছিল, সেই জন্য তারা নিজেদের মধ্যে প্রায়ই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ত। কিন্তু তারা ভারতীয়দের সঙ্গে কখনো কোনো বড় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তেমন কোনো নজির কিন্তু কোথাও পাওয়া যায়নি। অর্থাৎ আর্যরা কখনোই ভারতীয়দের তাদের প্রতিপক্ষ বা শত্রু মনে করত না। আর্যরা প্রথমে বালুচিস্তান, সিন্ধু প্রদেশ অঞ্চলে বসবাস শুরু করলেও পরে তারা দুর্গম হিন্দুকুশ পর্বত পেরিয়ে ক্রমশ কাশ্মীরের দিকে অগ্রসর হয়েছিল এবং কাশ্মীরে আসার পর তারা সংস্কৃত ভাষা, বেদ এবং ভারতীয় ঋষিদের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছিল। ভারতীয়দের বৈচিত্র্য তাদের কাছে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছিল। কাশ্মীরের প্রবল ঠান্ডায় যেখানে আর্যরা পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরে থাকত, সেখানে তারা দেখেছিল ভারতীয় ঋষিরা কি আশ্চর্যজনকভাবে খালি গায়ের উপর শুধু একটা কাপড় জড়িয়ে ধ্যান, তপস্যা এবং পূজা অর্চনায় মগ্ন থাকত। এই বিষয়টা আর্যদের খুব ভাবিয়ে তুলেছিল। কোন শক্তি বলে ঋষিদের পক্ষে এটা সম্ভব হতে পারে? এদের মধ্যে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি রয়েছে। কারা এই ঋষিগণ? কী এদের পরিচয়? আর্যরা সেসব কিছুই বুঝে উঠতে পারছিল না। ভাষাগত সমস্যা ছিল। তখন তারা তাদের সন্তানদের সেই সব ভারতীয় ঋষিদের আশ্রমে শিক্ষা গ্রহণের জন্য পাঠাতে শুরু করল। বুদ্ধিমান আর্যরা বুঝেছিল যে শিশুদের শিক্ষা গ্রহণ ছাড়া এই ভারতীয় ঋষিদের জ্ঞান শক্তি বোঝা সম্ভব নয়। পরবর্তীকালে সেই সব আর্য পুত্রগণ ঋষিদের যোগ সাধনা, সংস্কৃত ভাষা, বেদ অধ্যয়নে প্রভূত পাণ্ডিত্য লাভ করে এবং ঈশ্বরের মুখনিসৃত বেদকে তারা সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করে। সুতরাং এটা পরিষ্কার যে আর্যরা বেদ রচনা করেননি, যেটা অনেকে বলে থাকেন। অনেক ইতিহাস বইতে অনেক লেখক, অনেক ঐতিহাসিকবিদ এটা বলে থাকেন যে আর্যরা বেদ রচনা করেছেন। লিপিবদ্ধ করা আর রচনা করার অর্থ কিন্তু এক নয়, সম্পূর্ণ আলাদা। বেদ যখন সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করা হয়ে গিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তখনও ভারতভূমিতে মানব রূপে অবতীর্ণ হননি। এরপর আর্যরা ধীরে ধীরে ভারতীয় জনপদের মূল স্রোতের সঙ্গে মিশে যেতে থাকে এবং নিজেদের জীবনযাত্রার ধরনও বদলাতে শুরু করে। প্রাচীনকালে সারা পৃথিবীতে ভারতীয়রাই একমাত্র জাতি ছিল যারা কোনো পশু খাদ্য গ্রহণ করত না, কারণ জীব হত্যা করে ভক্ষণ করাকে ভারতীয়রা পাপ বলে মনে করত এবং আর্যরাও সেটা অনুধাবন করতে পেরে ভারতীয়দের মতো তারাও পরবর্তীকালে নিরামিষাশী হয়ে ওঠে। ভারতীয় এবং আর্যদের মধ্যে পারিবারিক স্বতন্ত্রতা কোথাও কোথাও বজায় থাকলেও ধর্মে মর্মে তারা কিন্তু এক জাতি এক প্রাণ হয়ে উঠেছিল।
ভারতভূমিতে এসে তাদের এই মহামিলনকে আর্যরা হিন্দ নামে অভিহিত করেছিল। সেই সময়কার প্রাচীন কোনো ভারতীয় ভাষায় যার অর্থ হতে পারে ঐক্য, আর এই হিন্দ শব্দ থেকেই হিন্দু শব্দটা এসেছে বলে ধরে নেওয়া যেতে পারে, যেটা পরবর্তীকালে ভারতীয় ধর্ম এবং জাতির সঙ্গে যুক্ত হয়ে যায় এবং ভারতীয় ধর্ম সেই সময় থেকেই হিন্দু ধর্ম নামে প্রচারিত হতে থাকে। সুতরাং হিন্দু ধর্ম বলে কিছু হয় না বলে যারা বিতর্ক তৈরি করে থাকেন প্রায়ই, তাদের ধারণা কিন্তু সঠিক নয়। আর্যরা প্রমাণ করে দিয়েছিল যে ঈশ্বর এবং মানবতার প্রাণকেন্দ্র হল ভারত এবং তার ধর্ম, আর সেই জন্যই আর্যরা ভারত ভূখণ্ড দখল করে নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার কোনো চেষ্টা কিন্তু কখনো তারা করেনি। এবং আর্যদের পরবর্তীকালে যত বিদেশি ভারতে এসেছিল, আর্যদের মতো অবদান আর কোনো জাতি কিন্তু রেখে যেতে পারেনি। আর্যরা সমগ্র বেদকে যদি লিপিবদ্ধ না করত, তাহলে ভারতের ইতিহাসে মুঘল যুগের বর্বরচিত অধ্যায়ে বেদের অস্তিত্ব কিন্তু সম্পূর্ণভাবে মুছে যেতে পারত। বেদ লিপিবদ্ধ হওয়ার ফলে কোথাও না কোথাও মুসলমানদের অত্যাচার, শত অত্যাচার সত্ত্বেও রয়ে গিয়েছিল। আজ তারই ফল ভারতের হিন্দু ধর্ম পৃথিবীতে সাড়া জাগিয়েছে। সুতরাং আর্যদের অবদান ভারতবর্ষে অনস্বীকার্য, এটা আমরা মনে করতেই পারি। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।